আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে। আজকে আমরা বুয়েট ২৩-২৪ ভর্তি পরীক্ষার ফিজিক্স কোয়েশ্চেনটা সলভ করব। অলরেডি কিন্তু আমরা কেমিস্ট্রি এবং ম্যাথ সলভ করে ফেলছি। চলো আজকে ফিজিক্স শুরু করা যাক। দেখো প্রথম কোয়েশ্চেনটায় বলা হইছে পর্যায়বৃত্ত গতি থেকে কোনো সরল সদিত স্পন্দন সম্পন্ন কণার বিস্তার বলে দিছে আমাদেরকে 10 সেন্টিমিটার। বায়ু প্রবাহের দরুন সাম্যাবস্থা হতে 6 সেন্টিমিটার সরণে আমরা এখন আছি। আচ্ছা। এবং বেগ পূর্বের অবস্থার দ্বিগুণ হলে পরিবর্তিত বিস্তার কত? দেখো তো, সরল ছন্দিত স্পন্দন বা এসএইচএম বিশিষ্ট কণার বেগের সমীকরণ সরণের সাপেক্ষে এইটা না? বেগ কিসের কিসের উপর ডিপেন্ড করে? সে সাম্যাবস্থা হতে কত দূরত্ব আছে সেটা, এবং এখানে কিন্তু একটা বড় নির্ভরতা আছে আমাদের কৌণিক কম্পাঙ্ক এবং বিস্তারের উপর। এখানে যেহেতু পরিবর্তিত বিস্তার বের করতে বলছে, তাহলে আমরা বুঝতে পারি 6 সেন্টিমিটার সরণে থাকা অবস্থায় এখনকার বেগ পূর্বের দ্বিগুণ হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু ওমেগা বা কৌণিক কম্পাঙ্কটা ফিক্সড আছে, এটা আমরা ধরে নিব, কারণ কোয়েশ্চেনে শুধু এর পরিবর্তনটা বের করতে বলছে, তাই আমরা ধরবো বিস্তারটা এখানে চেঞ্জড হয়ে গেছে। তাহলে আমরা আদি অবস্থায় যদি লিখি ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু রুট ওভার, আগে আমাদের বিস্তার ছিল কত? 10 সেন্টিমিটার। আমি মিটারে নিয়ে লিখলে 0.1 এর উপর স্কোয়ার, মাইনাস আমরা বর্তমানে আছি সাম্যাবস্থা হতে 6 সেন্টিমিটার দূরত্বে। এটা হলো আমাদের পূর্বের অবস্থা, আমি 1 নং সমীকরণ দিলাম। এখনকার বেগটা কি হয়ে গেছে বলতো? পূর্বের বেগের দ্বিগুণ, দ্যাট ইজ টোয়াইস ভি ইকুয়ালস টু ওমেগাটা সেমই আছে, বিস্তারটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা ডিফারেন্ট একটা এ, তার উপরে স্কোয়ার, মাইনাস আমরা তো সেই 6 সেন্টিমিটার সরণেই আছি, এই এর উপরে হোল স্কয়ার। তাহলে ধরো এটা আমাদের 2 নং ইকুয়েশন। আমি চলো 2 নংকে 1 দ্বারা ভাগ করে দিব। এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 0.06 এর উপর হোল স্কয়ার, এইটার রুট ওভার ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 0.16। বোথ সাইডে স্কয়ার করে ভাই যদি a স্কয়ার বের করি তাহলে দাঁড়াচ্ছে 0.0292। আমরা এখন এটা বের করে ফেলি রুট করে, 0.1708 এত মিটার, বা আমরা সেন্টিমিটারে নিয়ে গেলে হচ্ছে 17.088 এত সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের পরিবর্তিত যে বিস্তারটা। খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ ছিল কিন্তু। ঠিক আছে, চলো আমরা পরের কোয়েশ্চেনটায় যাই। আচ্ছা, এটা দেখো মানুষের হৃৎপিণ্ড যে পাম্প করে, হৃৎপিণ্ডের ক্ষমতা নির্ণয়ের ম্যাথ, এবং এটা কিন্তু এইচএসসি 21 ব্যাচের যে বুয়েট ভর্তি পরীক্ষা সেখানেও আসছিল। এগেইন আমাদের 23 ব্যাচের ভর্তি পরীক্ষায় রিপিট হয়েছে। দেখো আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। ক্ষমতা বের করতে বলছে, ক্ষমতা পি ইকুয়ালস টু কিন্তু ডাব্লিউ বাই টি। এখানে আমরা ডাব্লিউটাকে ডিফাইন করতে পারি। দেখো এই যে হৃৎপিণ্ডে রক্তের যে চাপটা দেওয়া, সেটার কারণে এত মিলিলিটার রক্ত নিঃসরণ হচ্ছে, তাহলে এখানে ভলিউমের পরিবর্তন এবং চাপের গুণফলের মাধ্যমে কিন্তু আমরা কাজ পেতে পারি। আমরা জানি না ডিডাব্লিউ ইকুয়ালস টু কিন্তু পি ডিভি, সেই ক্ষেত্রে আমরা ডাব্লিউ কে উপরে পি ইন্টু ভি দ্বারা প্রকাশ করলাম, আর নিচে একটা বিট দেওয়ার যে সময় সেটা আমরা বসাবো। তাহলে দেখো প্রতি বিটে কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হচ্ছে বলতো? আমাদের পারদ চাপ দেওয়া, দ্যাট ইজ আমরা লিখতে পারি পি ইকুয়ালস টু এইচ রো জি ইন্টু ভলিউম ডিভাইডেড বাই টি। তাহলে আমি লিখবো 80 ইন্টু 10⁻³ মিটারে নিয়ে গেলাম, দেন রো বসাবো 13.6 10⁻³ কেজি পার মিটার কিউব ইন্টু জি হচ্ছে আমাদের 9.8, এবং ভলিউম দেখো 70 ml, যেটাকে আমরা মিটার কিউবে নিয়ে যাব এসআই ইউনিটে রাখার জন্য, অর্থাৎ 70 ইন্টু 10⁻⁻6 কিন্তু ডিভাইডেড বাই, দেখো এখানে বলা আছে প্রতি মিনিটে 90টা বিট দিচ্ছে। এই ক্ষেত্রে আমরা প্রতিটা বিটের জন্য ক্যালকুলেশন করতেছি না, তাহলে 90টা বিটের জন্য তোমার টাইম কত লাগে বলতো? 60 সেকেন্ডস। তাহলে আমাদের একটা বিটের জন্য টাইম লাগবে 60/90 এত সেকেন্ড, অর্থাৎ 2/3 সেকেন্ড। তাহলে এখানে আমাদের টাইম বসে যাবে 2/3। এই যে এই পুরোটা ক্যালকুলেট করলেই এত ওয়াট হবে আমাদের আনসার, যেটা আসতেছে 1.11955 এত ওয়াট। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝতে পারছি, চলো পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা দেখো আমাদের একটা কৃত্রিম উপগ্রহের ম্যাথ আছে। একটি উপগ্রহ এত উচ্চতায় খাড়া বেগ বলে দেওয়া ওর। আচ্ছা খাড়া বেগ মানে কি? তার আগে আমরা একটু দেখি, একটা উপগ্রহ যখন ঘূর্ণায়মান থাকে তখন তার বেগটা কিরকম হয়। ধরো ভাইয়া অ্যাজিউম করতেছি এটা গ্রহের চারপাশে উপবৃত্তের যে ঘূর্ণনের কক্ষপথ সেইটা। আমরা জানি না বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায় বেগ কিন্তু থাকে স্পর্শক বরাবর এরকম, বাট এখানে বলছে অলরেডি খাড়া উপরের দিকে বেগ ছিল। এই যে দেখো অলরেডি ইউ ছিল খাড়া উপরের দিকে 200 মিটার্স পার সেকেন্ড, এবং তাকে নিয়ে আমরা ওই অরবিটে উপস্থাপন করব। তার জন্য তার এই যে অরবিটাল ভেলোসিটি বা স্পর্শক বরাবর যে বেগ সেটা আসতে হবে, এবং এই জন্য কি পরিমাণ বলের ঘাত প্রয়োগ করতে হবে, অর্থাৎ আদিতে আমাদের ইউ ছিল, আমরা এখন ভি বেগটা দিব, সেই জন্য কি পরিমাণ বলের ঘাত বা ভরবেগের পরিবর্তন অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা আগে একটু বুঝি যে এখন আমরা কি পরিমাণ বেগ দিব। আমরা জানি কিনা যে একটা কক্ষপথে ঘূর্ণায়মান থাকা অবস্থায় ওর যে অরবিটাল স্পিড সেটা এইভাবে বের করতে হয়, রুট ওভার অফ ক্যাপিটাল জি এম, এম হচ্ছে গ্রহের ম্যাস, ডিভাইডেড বাই আর প্লাস এইচ।
এখানে যেহেতু আমাদের কোনো ডাটা দেওয়া নাই, আমরা ধরে নিব এখানে পৃথিবীর সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করতেছি, বুঝছো? এর উপরে ভাইয়া বসাতে পারি 6.673 10⁻11 সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু 6 ইন্টু 10⁻4। আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। ওকে আমরা আরো 500 কিলোমিটারে নিয়ে যেতে চাই, বাট আমাদের মিটারে বসাতে হবে, দ্যাট ইজ 10⁻3 এত মিটার্স পার সেকেন্ড। তাহলে আসলে দেখি কত আসে। এখানে অরবিটাল স্পিডটা আসতেছে এই যে এত মিটার্স পার সেকেন্ড। তাহলে বলো তো এখানে কি পরিমাণ বলের ঘাত অ্যাপ্লাই করতে হবে? বলের ঘাত কিন্তু ভেক্টর রাশি বা ভরবেগের পরিবর্তন কিন্তু ভেক্টর রাশি। দেখো একটু বুঝো, এই দিকে ছিল এম ইন্টু ইউ বা আমাদের ইনিশিয়াল ভরবেগ, তোমার ফাইনাল ভরবেগ আসতেছে এই দিক বরাবর। তুমি ভরবেগের পরিবর্তনটা কোন দিকে অ্যাপ্লাই করছো? বা ভাইয়া যদি বলি ডেল্টা পি বা ভরবেগের পরিবর্তন, সেটা ইকুয়ালস টু কি লেখা যায়? ফাইনাল যে ভরবেগ সেটা মাইনাস হচ্ছে ইনিশিয়াল ভরবেগ। তাহলে আমাদের এই যে ভরবেগের পরিবর্তন সেটা আমি কিভাবে পাবো? ফাইনাল মোমেন্টাম থেকে ইনিশিয়াল মোমেন্টামকে বিয়োগ করে দিব। ভেক্টরে বিয়োগ তো আর হয় না, অর্থাৎ মাইনাস পিআই কে যোগ করতে হবে। দেখো এটা কিন্তু মাইনাস পি ইনিশিয়াল, এটার সাথে আমরা পি ফাইনালের সামেশন করে দিই। তাহলে দেখো আমাদেরকে ভরবেগের যে পরিবর্তনটা অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু এই ডিরেকশন বরাবর, এই যে ডেল্টা পি। বুঝতে পারি কিনা? সেই ডেল্টা পি এর ভ্যালুটা কি হবে বলতো? ডেল্টা পি এর ভ্যালুটা হবে √অফ মাইনাস পি আই এর ভ্যালু পি আই প্লাস পি এফ এর উপর স্কয়ার। যেহেতু মধ্যবর্তী অ্যাঙ্গেল বা আলফা হচ্ছে 90, তাই কিন্তু সূত্র এতটুকুই থাকতেছে। তাহলে আসলে ভ্যালুগুলো বসাই দিই। ওকে, এখানে হবে এম ইন্টু ইনিশিয়ালি ছিল ইউ এর উপরে হোল স্কয়ার প্লাস এম ইন্টু ভি এর উপরে হোল স্কয়ার। এখান থেকে আমরা মানটা পেয়ে যাবো, বুঝছো? আচ্ছা ভাইয়া, এখানে অ্যাকচুয়ালি উঠাতে ভুলে গেছি, কোয়েশ্চেনে ডাটাটা দেওয়া ছিল যে আমাদের স্যাটেলাইটের যে ভর বা উপগ্রহের ভরটা 50 কেজি, এবং এখানে না পৃথিবীর রেডিয়াস যে 6400 কিলোমিটার সেইটা, এবং জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এগুলো গিভেন ছিল। তোমরা জানো কিনা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ জানার কথা যে এরকম জি এবং আর এর ভ্যালু দেওয়া থাকলে আমরা ক্যাপিটাল জি এম না বসায় এর জায়গায় বসাই দিব স্মল জি ইন্টু আর স্কয়ার। তাহলে খুবই অ্যাকুরেট হবে আমাদের ক্যালকুলেশন। এটা আমি কিভাবে করলাম? জি ইকুয়ালস টু কি জি এম বাই আর স্কয়ার। সেখান থেকে ভাইয়া দেখো লিখছি ক্যাপিটাল জি এম ইকুয়ালস টু জি আর স্কয়ার। সো তোমাদের প্রতি সাজেশন থাকবে তোমরা জি আর স্কয়ার দিয়ে এখানে ভিটা বের করো। আমাদের বলের ঘাত চলে আসতেছে 3.93 ইন্টু 10⁵, যেহেতু ভরবেগের পরিবর্তন অর্থাৎ কেজি মিটার্স পার সেকেন্ড, রাইট? আর যদি তোমরা ডিরেকশনটা বের করতে চাও, ধরো আমরা এই দিকে অ্যাঙ্গেলটাকে ধরতেছি আলফা, মানে ওর স্পর্শক বরাবর যে বেগ তার সাথে যদি আলফা ধরি, দেখো এখানে আমি কি লিখতে পারি? tan আলফা ইকুয়ালস টু লম্ব কিন্তু পি আই বা পি ইনিশিয়াল ডিভাইডেড বাই ভূমি হচ্ছে পি এফ। বাস, এই দুটো জাস্ট সিম্পলি বসাই দিবা, ওখান থেকে আলফাটাও বের হয়ে চলে আসবে। যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, দিক এবং মান দুইটাই কিন্তু লাগবে। বুঝতে পারছি, খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ ছিল। আচ্ছা পরের কোয়েশ্চেনে যাই চলো। আচ্ছা, এখানে আমাদের একটা রেটেড বাল্ব দেওয়া আছে এবং সেটাকে যদি আমরা এত বিভবে চালাই তাহলে সর্বোচ্চ ও সর্বনিম্ন ব্যয়িত শক্তি বের করতে হবে। তোমরা জানো কিনা যেটা রেটেড হয় ওইটা কিন্তু ওর সব সময়ের ক্ষমতা হয় না। তুমি 220 ভোল্ট সাপ্লাই দিলেই তখন তার ক্ষমতা 550 হবে, রাইট? আমরা তো সবসময় 220 ভোল্ট দিচ্ছি না, দেখো প্লাস মাইনাস 1%। তাহলে আমি বাল্বের যেটা ফিক্সড অর্থাৎ বাল্বের রো, যেটা বাল্বের ধর্ম, ওইটা বের করে ফেলি, যেটা অলওয়েজ কনস্ট্যান্ট। আর ইকুয়ালস টু কি আসবে বলতো? আমরা জানি পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ আর ইকুয়ালস টু লেখা যাবে সিম্পলি ভি স্কোয়ার বাই পি। অর্থাৎ আমরা এখানে এই বাল্বের জন্য রোধ বের করতে পারি 220 স্কোয়ার ডিভাইডেড বাই 550 এত ওহম। আমাদের রোধ চলে আসতেছে 88 ওহম। এখন দেখো যখন আমরা 220 প্লাস 1% করবো, অর্থাৎ 1 ইন্টু 220 এর 100/1 এই এত ভোল্টেজ নিব, তখন কত আসবে বলতো? তখন আসতেছে 222.2। আর আমরা যদি এখান থেকে মাইনাস করি 220 এর 1%, তখন আসতেছে 217.8 এত ভোল্ট। তাহলে এই দুইটা ভোল্টেজের জন্য চলো আমরা ক্ষমতা বের করে ফেলি। কিভাবে বের করবো বলো? এই ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা বেশি, তাই ক্ষমতাও বেশি আসবে বা পি ম্যাক্স আসবে। পি ম্যাক্স ইকুয়ালস টু কি? ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ 222.2 উপরে স্কোয়ার ডিভাইডেড বাই আর এর ভ্যালু 88। আর এই ক্ষেত্রে ভোল্টেজ কম দেখে ক্ষমতাও মিনিমাম বা কম আসবে, সর্বনিম্ন ভি স্কোয়ার বাই আর। এখানে চলে আসবে 217.8 এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 88। এই যে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ক্ষমতা এরকম চলে আসতেছে। আমরা শক্তি বের করতে পারতেছি না, কারণ ডাব্লিউ ইকুয়ালস টু কিন্তু পিটি, অর্থাৎ তোমাদের টাইম এখানে দেওয়া নাই কিন্তু শক্তি বের করার জন্য, বুঝছিস? আমরা ক্ষমতা অব্দি বের করেই রেখে দিব। আচ্ছা পরের কোয়েশ্চেনে যাই। দেখো এখানে আমাদের বলা হয়েছে রেফ্রিজারেটর এত এবং এত তাপমাত্রার মধ্যে কাজ করে। আমরা 0°C পানি, যেটার ভর হচ্ছে 1 কেজি, 0°C বরফে পরিণত করব। তাহলে কি পরিমাণ রেফ্রিজারেটরকে কাজ করতে হবে? রেফ্রিজারেটরের সিওপি ইকুয়ালস টু কিন্তু Q2 বাই ডাব্লিউ। কেন? উপরে হয় আউটপুট, নিচে কিন্তু ইনপুট। রেফ্রিজারেটরের ক্ষেত্রে ফ্লোটা কিরকম থাকে দেখো,
আমরা যেখানে খাদ্যবস্তু রাখি সেখান থেকেও তাপ শোষণ করে না, তাই Q2 ডিরেকশন ওইদিকে। আমরা বৈদ্যুতিক এনার্জি সাপ্লাই দিই যেটা হচ্ছে W, ছেড়ে দিচ্ছি যেটা হচ্ছে Q1। তাহলে এখান থেকে কি লেখা যায় বলতো? Q1 ইকুয়ালস টু অ্যাকচুয়ালি Q2 প্লাস W। তাহলে এখান থেকে আমরা W লিখতে পারি Q1 মাইনাস Q2। এক্ষেত্রে যেহেতু আমাদের ইনপুট হচ্ছে এইটার, আউটপুট যেহেতু এইটাই, দেখো আউটপুট বাই ইনপুট, তাহলে আমরা ফর্মুলাটা দাঁড় করাতে পারতাম Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2, অথবা তাপমাত্রা দিয়ে তুমি লিখলে T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2, যেটা দেখো আমাদের এই কোয়েশ্চেনে গিভেন। তাপমাত্রা আমরা বসাই দিই, T2 কত হবে 273 কেলভিনে নিলে, এখানে হবে 300 মাইনাস 273, তাহলে আসতেছে 273 ডিভাইডেড বাই কিন্তু নিচে দেখো 27। আমি এই ফর্মুলাটা আবার নিব, COP ইকুয়ালস টু আমাদের Q2 ডিভাইডেড বাই W। আমরা এখন এই যে ঠান্ডা করতেছি, পানিকে ঠান্ডা করে বরফে রূপান্তর করতেছি, এই ক্ষেত্রে তাপের পরিমাণটা কি বলতো? M ইন্টু LF ডিভাইডেড বাই W। এই COP আমরা বের করে রাখছি 273 ডিভাইডেড বাই 27 ইকুয়ালস টু পানির ভর এখানে দেওয়া আছে 1 কেজি ইন্টু বরফ গলনের সূত্র তাপ 336000 ডিভাইডেড বাই W। আমাদেরকে এই Wটাই বের করতে হচ্ছে, যেটা আসতেছে 3.32 ইন্টু 10⁴ এত জুল। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝতে পারছি, চলো পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা দেখো, এখানে আমাদের বলা হয়েছে 100 ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রন একটি পরমাণুকে আঘাত করছে, এবং সেখান থেকে 300 এবং 100 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যে দুটি ফোটন নিঃসৃত হয়েছে। ইলেকট্রনের শেষ বেগ বের করতে হবে, এখানে পিওর শক্তির সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে হবে, বুঝছো? দেখো ইনিশিয়াল যে এনার্জি সেটা হবে ফাইনাল এনার্জির সমান। ইনিশিয়ালি শুধু ছিল আমাদের ইলেকট্রন, অর্থাৎ হাফ ইন্টু ম্যাস অফ ইলেকট্রন ইন্টু ভি স্কোয়ার। পরবর্তীতে তখনও কিন্তু আমাদের ইলেকট্রন ছিল, তাহলে হাফ ইন্টু এম ইন্টু, আচ্ছা আগেরটাকে আমি আদি বেগ বলি ইউ দিয়ে লিখি, আর এখনেরটাকে আমি শেষ বেগ বলি ভি স্কোয়ার। এই এখন কিন্তু আমাদের দুইটা ফোটনও চলে আসছে। ফোটনের ক্ষেত্রে শক্তি কিভাবে লেখে? ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, যদি ল্যামডা দেওয়া থাকে, এইচ নিউ থেকে আসছে প্লাঙ্কের সমীকরণ থেকে, তাহলে আমরা বসাতে পারি একটা ফোটনের জন্য এইচ সি বাই ল্যামডা 1 প্লাস অপরটার জন্য এইচ সি বাই ল্যামডা 2। এই যে এই ইকুয়েশনটাই সলভ করতে হবে। দেখো ইলেকট্রনটার আদিতে কিন্তু বেগ না, বরং টোটাল গতিশক্তিটাই দেওয়া 100 ইলেকট্রন ভোল্ট। আমি সেটাকে যদি জুলে নিয়ে যাই, ইলেকট্রনের চার্জ দ্বারা মাল্টিপ্লাই করে দিব, এই যে এত জুল ইকুয়ালস টু হাফ ইন্টু ইলেকট্রনের ম্যাস কত 9.11 10⁻31 প্লাস, ভাইয়া দেখো এই দুটো থেকে এইচ সি কমন নিয়ে একবারে লিখতে পারি, তাই ভাইয়া লিখতেছি 6.626 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻8, আর 1/λ1 প্লাস 1/λ2, অর্থাৎ 1/300 অ্যাংস্ট্রমে আছে। মিটারে নিতে কি 10⁻10 প্লাস 1/1000 অ্যাংস্ট্রমে আছে, মিটারে নিয়ে নিলাম 10⁻10। এই পুরো রাশিটা থেকে, ও আচ্ছা আমি এখানে বেগটা দেই না, কারণ আমাদের বেগটাই কিন্তু আননোন, এই যে ভি স্কয়ার, এই ভিটা আমরা বের করে ফেলবো ক্যালকুলেটর দিয়ে। ইলেকট্রনের শেষ বেগ চলে আসলো 4.027 ইন্টু 10⁶ এত মিটার পার সেকেন্ড। বলো বুঝতে পারলা কিনা? জাস্ট আমাদের শক্তির সংরক্ষণশীলতা। চলো পরের ম্যাথে যাই। আচ্ছা দেখো, প্রতি বছরই কিন্তু এই টাইপ থেকে কোয়েশ্চেন আসে। ইভেন তোমরা যারা সিকে রুয়েট ভর্তি পরীক্ষার 23-24 সেশনের কোয়েশ্চেন সলভ করছো, হুবহু এই উদাহরণ দিয়ে ম্যাথ আসছে, জাস্ট ওটা ছিল এমসিকিউ। দেখো আমাদের বলছে 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে হবে, তার জন্য দৈনিক কত কেজি ইউরেনিয়াম লাগবে। একটা ইউরেনিয়াম থেকে আমরা জানি 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হয়। আচ্ছা এখানে কিন্তু আমরা যে বিক্রিয়ক ইউজ করব তার দক্ষতা বলা আছে 20%, মানে আমরা যতটুকু এনার্জি তৈরি করতে পারবো ইউরেনিয়াম থেকে তার মাত্র 20% কনভার্ট হবে অ্যাকচুয়ালি, বুঝছো? ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 235। তাহলে দেখো আমি যদি এই ফর্মুলা নেই কেমিস্ট্রি, W/M ইকুয়ালস টু N/N, কেন নিচ্ছি? আমি বের করতে চাই 1 কেজি ইউরেনিয়াম কতটি ইউরেনিয়াম পরমাণুর সমতুল্য, যাতে আমরা এক্সাক্ট ক্যালকুলেশনটা বের করতে পারি। তাহলে আমি উপরে 1 কেজি বসাচ্ছি বা 1000 গ্রাম বসাচ্ছি, নিচে মোলার ম্যাস 235 ইকুয়ালস টু N হচ্ছে পরমাণুর সংখ্যা, নিচে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার। এখান থেকে N এর ভ্যালু চলে আসতেছে 2.56 10⁻24 এতটি। তাহলে একটু বলো তো, আমি 1 কেজি থেকে ইউরেনিয়াম পাচ্ছি এই পরিমাণে, আমাকে তাহলে বলো 1 কেজি ইউরেনিয়াম থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যাচ্ছে? তুমি প্রতি পিস থেকে পাও 200 মেগা ইলেকট্রন ভোল্ট, যেটার মিনিং হচ্ছে 200 ইন্টু 10⁶ মেগা থেকে ইলেকট্রন ভোল্টে গেলাম। এবার ইলেকট্রন ভোল্ট থেকে জুলে আসতে হলে কিন্তু 1.6 10⁻−19 দ্বারা গুণ করতে হবে। আমি জুলে চলে আসলাম, কিন্তু এটা 1 পিসের জন্য। আমরা 1 কেজিতে ইউরেনিয়াম পাচ্ছি এত পিস, অর্থাৎ এইটা দ্বারা মাল্টিপ্লাই করে দেই। বাট আমরা কি এই পরিমাণ শক্তি পাবো না? কিন্তু কারণ আমাদের বিক্রিয়কের দক্ষতা হচ্ছে 20%, অর্থাৎ এর 20% কনভার্ট হবে এই যে এত জুল, যেই ভ্যালুটা আসতেছে। দেখো আমরা 1 কেজি ইউরেনিয়াম দিয়ে আসলে এই পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারতেছি। আর আমাদের চাহিদা কতটুকু বলতো? 50 মেগাওয়াট দৈনিক। তাহলে আমি লিখতে পারি P ইকুয়ালস টু W/T, অর্থাৎ W ইকুয়ালস টু কিন্তু PT। আমাদের মোট যতটুকু চাহিদা ভাইয়া সেটা বের করতে চাচ্ছি। দেখো
ক্ষমতা দেওয়া আছে মেগাওয়াটে, দ্যাট ইজ 50 ইন্টু 10⁶ এত ওয়াট, ইন্টু টাইমটা হবে দৈনিক। দৈনিক আমাদের কত, ৮৬,৪০০ সেকেন্ড হয় না? 4.32 ইন্টু 10⁻12 জুল। তাহলে বুঝো এইটা আমাদের চাহিদা, আর এটা হচ্ছে আমরা প্রতি কেজির জন্য পাচ্ছি। তাহলে বলো তো, আমি যদি এই পি কে এই ভ্যালু দ্বারা ভাগ করে দিই, অর্থাৎ 4.32 ইন্টু 10⁻12 কে 1.64 ইন্টু 10⁻13 জুল দ্বারা ভাগ করি, তাহলেই পেয়ে যাবো না আমাদের কত কেজি ইউরেনিয়াম অ্যাকচুয়ালি লাগবে। এটার ভ্যালু আসতেছে 0.2634 এত কেজি, অর্থাৎ 1 কেজিও কিন্তু লাগতেছে না। তুমি গ্রামে নিলে দাঁড়াবে 263.4 এত গ্রাম। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। ভাই একদম ধাপে ধাপে ভেঙে ভেঙে লিখে দিছি। তোমরা চাইলে পুরো জিনিসটা কিন্তু এক লাইনে নিয়ে আসতে পারো, একটু ভাবনা চিন্তা করো। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা দেখো, আমাদের বলা হইলো 100 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ধাতব পাত 10 মিটার দূরত্বে রেখে 100 ভোল্ট বিভব পার্থক্য দিলে মধ্যবর্তী স্থানে প্রাবল্য কত? আচ্ছা, এটা এক লাইনের ম্যাথ না, সিম্পল। আমরা কি জানি ভি ইকুয়ালস টু হচ্ছে ইডি। আমাদের বিভব পার্থক্য বলে দিছে 100 ভোল্ট, ওইখানে যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্র থাকে, তাই সেই প্রাবল্যের ভ্যালুটা আমরা বের করে ফেলবো। ডিস্টেন্স দেওয়া আছে 10 মিলিমিটার, আমি জাস্ট মিটারে নিয়ে যাব, অর্থাৎ এর ভ্যালু চলে আসলো 10,000 নিউটন পার কুলম। একদম ইজিয়েস্ট একটা ম্যাথ ছিল। আচ্ছা চলো সামনে যাই। দেখো, আমাদের সেমিকন্ডাক্টরের একটা সার্কিট দেওয়া আছে, যেখানে বলা S1 একবার আমরা খোলা রাখছি, S2 বন্ধ রাখছি, এবং S2 খোলা রাখছি যখন S1 বন্ধ রাখছি, অর্থাৎ দুইটা কেস দেওয়া এখানে। তাহলে ভাইয়াকে বলো, যদি S1 খোলা থাকে আর S2 বন্ধ থাকে, এই সার্কিটের বাম পাশের অংশটাই তো আর কোনো কাজে আসবে না, কারণ এই দেখো প্লাস অংশ থেকে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট যেতেই পারবে না। তাহলে ভাইয়া যদি কেস 1 এর জন্য সার্কিটটাকে রিড্র করি, এই অবস্থায় দেখো ডায়োডটার পি জাংশন এদিকে, এন জাংশন এদিকে, এখানে কিন্তু রিভার্স বায়াসিং হয়ে গেল। কেন? দেখো কারেন্ট ফ্লো হবে এই ডিরেকশনে, কিন্তু ডায়োডের ক্ষেত্রে যদি পি থেকে এন জাংশনে কারেন্ট ফ্লো হয়, তখন কিন্তু সেটা ফরওয়ার্ড বায়াসে থাকে। সো এই ক্ষেত্রে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না, অর্থাৎ I1 হয়ে যাবে 0। এবং পোটেনশিয়ালটা কত হবে বলতো? উল্টা না, মানে ওর এই জায়গায় পজিটিভ এখানে নেগেটিভ, বাট অ্যাকচুয়ালি এই প্রান্তটা লোয়ার আর এই প্রান্তটা হায়ার, তাহলে ভোল্টেজ কিন্তু চলে আসবে -10 ভোল্ট। এখানে 10 ভোল্ট দেওয়া ছিল। এই আর সেকেন্ড কেসটা দেখো, আমরা S2 খুলে দিছি, যে এটা খোলা, আর S1 বন্ধ, তখন রাইট সাইডটা বাদ হয়ে যাবে। ভাই এটাকেও রিড্র করি সার্কিটটাকে। দেখো এই অবস্থায় কিন্তু ফরওয়ার্ড বায়াসিং হইছে, এই যে পি থেকে এন জাংশনে কারেন্ট ফ্লো হচ্ছে, অর্থাৎ কারেন্ট ফ্লো হবে। এবং বলো তো কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে তোমার? এটা যেহেতু জার্মেনিয়াম ডায়োড, আমরা জানি না, জার্মেনিয়াম ডায়োডের জন্য এক্ষেত্রে 0.3 ভোল্ট ফল হবে, অর্থাৎ 5-এর মধ্যে 0.3 এখানে ফল হয়ে গেছে। রোধের অ্যাক্রসে ফল হবে কিন্তু 4.7 ভোল্ট। তাহলে আমরা আইটা বের করে ফেলতে পারি, রোধের অ্যাক্রসে যে ভি ডিভাইডেড বাই আর। আই হচ্ছে, ভি হচ্ছে তোমার 4.7 ডিভাইড বাই আর হচ্ছে 10, অর্থাৎ 0.47 এত অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু ফ্লো হবে। এবং আমাদের V1 দ্বারা বোঝাচ্ছে ডায়োডটার অ্যাক্রসে ভোল্টেজ। ডায়োডটার অ্যাক্রসে ভোল্টেজ তো আমরাই মুখস্থ বললাম, কত? 0.3 ভোল্ট। এই সিম্পল একটা সার্কিট ছিল, যাদের কনসেপ্ট ক্লিয়ার তারা কিন্তু সলভ করতে পারবে। চলো সামনে যাই। আচ্ছা, এখানে বলা হইলো ইয়াং এর দিচির পরীক্ষায় আমরা এত অ্যাংস্ট্রম এবং এত অ্যাংস্ট্রমের আলো ব্যবহার করছি, দুইটা 2 কেজে। বললো সর্বনিম্ন কত দূরত্বে উজ্জ্বল পট্টি সমপতিত হবে, অর্থাৎ এরা একে অন্যের উপর ওভারল্যাপ করবে, বুঝতেছো? আমি ধরলাম এই তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে যখন আমি কাজ করতেছি, তখন আমার yn হবে n1 λ1 d/a। আর আমি যখন অন্য তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কাজ করছি, তখন আমার yn হবে n2 λ2 d/a। ynটা কি? কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমরা যত উচ্চতায় উঠতেছি, বুঝছো, সেটাকে আমি yn দ্বারা ডিনোট করছি। তাহলে এখানে আমরা একটাকে আরেকটা দ্বারা ডিভাইড করে দিতে পারি। এরা যখন সমপতিত হবে, তখন yn আর yn ড্যাশ হুবহু সমান হয়ে যাবে। কেন? কারণ একই দূরত্বে যে তারা মিলিত হচ্ছে y অক্ষ বরাবর কেন্দ্রীয় উজ্জ্বল থেকে। তাহলে আমি লিখতে পারি n1 λ1 ইকুয়ালস টু কিন্তু n2 λ2। আসো ভ্যালু বসাই দিই, n1 ইন্টু 6500 ইকুয়ালস টু n2 ইন্টু 5200 অ্যাংস্ট্রম। দুই পাশে অ্যাংস্ট্রম আছে, তাহলে আমি ভাগ করি না। তাহলে দেখো n1 বাই n2 লেখা যাচ্ছে, ফ্র্যাকশনে নিলে এরকম এরকম 4/5 আসতেছে, অর্থাৎ n1 যখন 4, অর্থাৎ চতুর্থ উজ্জ্বল, এবং n2 এর পঞ্চম উজ্জ্বলে তারা ওভারল্যাপড হইতেছে। তো তুমি এখন এই দুটো সমীকরণে যে কোনো একটা ইউজ করি সেই ন্যূনতম যে দূরত্বটা সেটা বের করতে পারো। তারা কিন্তু শুধু এই একটা দূরত্বে ওভারল্যাপ করবে না, উপরে বা আরো দূরে ওভারল্যাপ করতে পারে, বাট আমাদের সর্বনিম্নটাই চাইছে, বুঝছো? তুমি যে কোনো একটা ইউজ করো, yn ইউজ করতে পারো, yn ড্যাশও ইউজ করতে পারো, দুটো একই ভ্যালু। আমি ধরো yn ইউজ করছি, তার জন্য আমার n1 এর ভ্যালু কত বলো? 4 ইন্টু λ1 হচ্ছে 6500 ইন্টু 10⁻−10। আমাদের পর্দা দূরত্ব 1.2, আর চিরের যে প্রস্থ 2 মিলিমিটার, অর্থাৎ এত। এখান থেকে আমাদের ভ্যালুটা চলে আসবে মিটারে 1.56 ইন্টু 10⁻3 এত মিটার। তুমি বলতে পারো 1.56 এত মিলিমিটার। এই খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ ছিল কিন্তু। ঠিক আছে, চলো সামনে যাই। আচ্ছা দেখো, এখানে আমাদের বলা হয়েছে বিমান উড্ডয়নে ন্যূনতম বেগ হচ্ছে এত, রানওয়ের দৈর্ঘ্য 100 মিটার, বিমানের ভরও গিভেন, উড্ডয়নের জন্য ইঞ্জিনকে ন্যূনতম কত বল দিতে হবে, সেই রানওয়েতে কিন্তু ঘর্ষণ আছে, কারণ দেখো আমাদের ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালু দেওয়া। তাহলে আমি যদি একটু ইমাজিন করি, দেখো আমাদের প্লেনটা
শুরুতে স্থির অবস্থায় ছিল, ইউ ইকুয়ালস টু 0। এখান থেকে সে একটা বেগ প্রাপ্ত হবে যেটা তার উড্ডয়নের জন্য ন্যূনতম বেগ, ওই বেগের মাধ্যমে পরে সে টেক অফ করে ফেলবে, রাইট? এটা হচ্ছে আমাদের পুরো রানওয়ে, ধরো 100 মিটার। তাহলে অবশ্যই তার এখানে ত্বরণ হতে হবে, ডান দিকে ত্বরণ এ। তাইলে আমরা বল প্রয়োগ করব বা ইঞ্জিন কর্তৃক বলটা আমি ক্যাপিটাল এফ ধরতেছি, তাহলে আমাদের ফ্রিকশন কিন্তু অপোজিটে কাজ করবে, এই দেখো এফ কে। তাহলে আমরা এখানে কি ইকুয়েশন লিখতে পারি? আমাদের নিট বল কি ডান দিকে না, যেহেতু ত্বরণটা ডানে হতে হবে, অর্থাৎ এফ নেট ইকুয়ালস টু এম ইন্টু এ। এফ নেটকে আমরা লিখতে পারি ক্যাপিটাল এফ মাইনাস এফ কে, দুইটা ভেক্টর 180 ডিগ্রিতে আছে তাই মাইনাস হয়ে গেল, ইকুয়ালস টু, দেখো আমরা তো আলটিমেটলি ন্যূনতম কত বল প্রয়োগ করব সেই এফটাই বের করব। তাহলে এফ ইকুয়ালস টু এফ কে ইন প্লাস এম এ। এফ কে আবার কিভাবে ডিফাইন বলো তো? মিউ কে বা ঘর্ষণ গুণাঙ্ক ইনটু আর। দেখো তো এক্ষেত্রে অভিলম্বী প্রতিক্রিয়া যদি আর হয়, নিচের দিকে কিন্তু একমাত্র বল ওজনই আছে এমজি, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু এমজি, যেহেতু বস্তুটা উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে। এখানে যদি আমরা ভ্যালু বসায় দিই, মিউ কে হচ্ছে 0.2 ইন্টু এম ইন্টু জি। এম কত? আমাদের বিমানের ভর 10,000 ইন্টু 9.8 প্লাস এখানেও দেখো বিমানের ভর 10,000। এ কি হবে বলো? আমরা যদি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as সূত্র ইউজ করি, সেটার মাধ্যমে এ বের করে ফেলতে পারবো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। সেটাই আসো বসাই দিই। ভি স্কোয়ার কত? শেষ বেগ হতে হবে 80 কিলোমিটার পার আওয়ার, আমরা মিটার পার সেকেন্ডসে নেওয়ার জন্য 80/3.6 করছি স্কোয়ার, মাইনাস আদিবেগ ছিল 0 ডিভাইডেড বাই 2 ইন্টু রানওয়ে কিন্তু আমাদের 100 মিটার। বাস এখান থেকে আমাদের এফ বলটা বের হয়ে যাবে। আসো ক্যালকুলেট করে দিই। আমাদের ইঞ্জিন কর্তৃক মিনিমাম এই পরিমাণ বল প্রয়োগ করতে হবে। এটা কিন্তু সিম্পল আমাদের গতিবিদ্যা নিউটনীয় বলবিদ্যা মিক্স করা একটা ম্যাথ। চলো সামনের কোয়েশ্চেনে যাই। আচ্ছা দেখো, আমাদের এত তাপমাত্রা ও চাপ দেওয়া আছে, সেখানে অণুর ব্যাসার্ধ দেওয়া, ম্যাক্সওয়েলের গড় মুক্তপথ বের করতে বলছে। আমরা ফর্মুলা কি জানি? ম্যাক্সওয়েলের গড় মুক্তপথ ল্যামডা ইকুয়ালস টু √2 পাই সিগমা স্কয়ার এন। এখানে কোনটার পরিচয় কি? √2 পাই তো কনস্ট্যান্ট, সিগমা হচ্ছে অণুর ব্যাসের উপরে হোল স্কয়ার। আমাদের কিন্তু অণুর ব্যাসার্ধ দেওয়া, তাহলে অণুর ব্যাস কিন্তু হয়ে যাবে এর ডাবল, অর্থাৎ 2 ইন্টু 10⁻⁻10 যদি আমি মিটারে নিয়ে যাই। লাস্ট ভ্যালুগুলো বসাই দিই। 1 ডিভাইডেড বাই √2 ইন্টু পাই ইন্টু 2 ইন্টু 10⁻⁻10 হোল স্কয়ার ইন্টু আমাদের একক আয়তনে অণুর সংখ্যা এন বসাতে হবে, সেটা কিন্তু দেওয়া নাই, বাট আমরা দেখো বের করতে পারবো। আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি জানি? পিভি ইকুয়ালস টু এন আর টি। এখান থেকে দেখো ভাইয়া যদি লিখি ভি ইকুয়ালস টু এন আর টি বাই পি, কেন লিখলাম? কারণ আমরা এন কে ভাঙতে পারি এন বাই এন এ ইন্টু আর টি বাই পি, দেন ক্যাপিটাল এন কে আমি এই পক্ষে নিয়ে আসবো। আমি বের করতে চাই ভি বাই এন ইকুয়ালস টু আর টি বাই পি ইন্টু এন। এটা আমি কেন করলাম বলতো? একটু চিন্তা করে দেখো যে ভি আয়তনে ওইখানে কি পরিমাণ অণু আছে? ঠিক এন সংখ্যক। তাহলে আমরা যদি একক আয়তনে অণুর সংখ্যা বের করতে চাই, জাস্ট ঐকিক নিয়ম কি হয়ে যাবে? এন বাই ভি। তাহলে আমাদের এইটার জাস্ট উল্টা রাশি বের করতে হবে, অর্থাৎ আমরা লিখতে পারি এন বাই ভি ইকুয়ালস টু কিন্তু পি ইন্টু এন এ ডিভাইডেড বাই আর টি। আমরা এখানে আসো ভ্যালুটা বসাই দিই ডিরেক্টলি। আমাদের যেহেতু এখানে আয়তনটাকে মিটার কিউবে রাখতে হবে, তাহলে কিন্তু চাপ প্যাসকেলে রাখতে হবে, অর্থাৎ 3 অ্যাটমসফিয়ারকে আমরা লিখবো 3 ইন্টু 1.013 10⁵। এটাই কেন বসালাম? কারণ কোয়েশ্চেনে দেখো এটা গিভেন 1 অ্যাটমসফিয়ার ইকুয়ালস টু এত প্যাসকেল, এত ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10⁻23 ডিভাইডেড বাই, এখন কিন্তু আমাদের আর এর ভ্যালু এসআইএ 8.314 ইন্টু 27 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 300 কেলভিন। এই এত মিটারই কিন্তু গড় মুক্তপথ, যেখান থেকে আমরা ল্যামডার ভ্যালু পাবো 7.67 ইন্টু 10⁻⁻8 এত মিটার। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। ক্লিয়ার? চলো আমরা শেষ ম্যাথটা করে ফেলি। আচ্ছা এটা দেখো আমাদের গাঠনিক ধর্ম থেকে আসছে। এত মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা তারে আমরা 20 কেজি ভর ঝুলাই দিছি, তাহলে অবশ্যই তারটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে এই ভরের যে ওজন সেই বলের কারণে, এবং পরবর্তীতে স্থির একটা অবস্থায় চলে যাবে। এই ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি কত? দেখো যখন তারটার প্রসারণ ঘটবে তখন কিন্তু তার মধ্যে কিছু শক্তি সঞ্চিত অবস্থায় যাবে না, সেই সঞ্চিত শক্তিটাই কিন্তু ওর তাপমাত্রা বাড়ায় দিবে। তাহলে আমরা কি করতে পারি এক্ষেত্রে? যে সঞ্চিত শক্তি সেটার ফর্মুলা কি? হাফ ইন্টু ওয়াই এ স্মল এল এর উপর স্কোয়ার বাই ক্যাপিটাল এল। স্মল এল হচ্ছে যতটুকু বিকৃতি হচ্ছে, রাইট? এখানে দেখো আমাদের বিকৃতির ভ্যালু কিন্তু দেওয়া নাই, তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু কিন্তু এফ বাই এ ইন্টু স্মল এল উপরে ক্যাপিটাল এল। তুমি দেখো তো এখান থেকে স্মল এল বাই ক্যাপিটাল এল এর একটা রেশিও নিতে পারো না, বা বিকৃতিটা বের করতে পারো না? সেটা কি হবে? সিম্পলি এফ বাই এ ওয়াই, এতটুকু আমরা রাখি মনে মনে। দেখো এই যে সঞ্চিত শক্তি সেটাই তো তাপ শক্তিতে রূপান্তর হবে এবং উষ্ণতা বৃদ্ধি পাবে, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন হবে। সেটাকে আমি লিখলাম এম এস ডেল থিটা। ডেল থিটাই হচ্ছে আমাদের যে পরিমাণ তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তো আমাদের উষ্ণতা বৃদ্ধিটা বের করতে হবে, অর্থাৎ ডেল থিটাই কিন্তু বের করতে হবে। আপেক্ষিক তাপ এস দেওয়া আছে তারের জন্য। আমরা এম কে দেখো কি লিখতে পারি?
আমরা জানি না রো ইকুয়ালস টু এম বাই ভি, তাহলে এম ইকুয়ালস টু কিন্তু ভি ইন্টু রো লেখা যায়, অর্থাৎ আমি এম এর জায়গায় ভি ইন্টু রো লিখতে পারি। আবার তারের জন্য ভলিউমকে আমি এরিয়া ইন্টু তার যে লেন্থ অর্থাৎ ক্যাপিটাল এল লিখতে পারি ইন্টু এস ইন্টু ডেল থিটা। এটা লিখলে আমার লাভ কি দেখো, আমি উভয় পক্ষ থেকে এই যে এ উইথড্র করে দিলাম, এই এল এই পক্ষে চলে আসলে হয়ে যাবে হাফ ওয়াই এল বাই ক্যাপিটাল এল পুরোটার হোল স্কোয়ার, আর ওই পক্ষে তো আমাদের এস ইন্টু ডেল থিটা আছেই। আমাকে বলো তো আমরা মাত্র এই এল বাই ক্যাপিটালকে প্রকাশ করা শিখলাম না এফ বাই এ ওয়াই, তো জাস্ট একটা থেকে একটা রিপ্লেসমেন্টের খেলা, এফ বাই এ ইন্টু ক্যাপিটাল ওয়াই। এখানে ওয়াই ওয়াই কিন্তু কাটাকাটি হয়ে যায়, তাহলে হাফ ইন্টু ওয়ান বাই এস নিচে ছিল একটা, ওয়াইও নিচে এক, আর এফ বাই এর উপরে হোল স্কোয়ার আছেই ইকুয়ালস টু ডেল থিটা। তাহলে আসলে আমরা ডেল থিটাটা বের করে ফেলি, একবারে জাস্ট ভ্যালুগুলো বসাই দিব, ভাইয়ের সাথে বসাও। নিচে আছে কি হাফ ইন্টু এস এর ভ্যালু কত 0.42, বাট লক্ষ্য করো এটা কিন্তু জুল পার গ্রাম পার কেলভিন, গ্রাম আছে নিচে, পার গ্রাম থেকে কেজিতে গেলে 10⁻³ দ্বারা গুণ করতে হয়, নিচে গুণ করছি, ইন্টু ওয়াই, ওয়াই বা ইয়াং এর গুণাঙ্ক এখানে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে আছে, আমরা ডাইন থেকে নিউটনে যেতে হলে কিন্তু 10⁻⁵ দ্বারা গুণ করবো, এই যে 10⁻⁵ ডিভাইডেড বাই নিচে যে সেন্টিমিটার স্কোয়ার সেখান থেকে মিটার স্কোয়ার আসতে হলে কিন্তু 10⁻⁴ দ্বারা গুণ করবো। বুঝতে পারছি, ক্যালকুলেশনগুলো কিন্তু কেয়ারফুলি করতে হবে। ইন্টু এফটা কত বলো তো, তুমি যখন তারটাকে ঝুলাই দিছো তার নিচে একটা এম ভর, তাহলে সে তো বলটা অনুভব করছে এম জি পরিমাণই, অর্থাৎ এফ এর ভ্যালু হবে 20 ইন্টু 9.8 ডিভাইডেড বাই এরিয়া, ওই দেখো ব্যাসার্ধ দেওয়া ছিল, অর্থাৎ পাই ইন্টু আর স্কোয়ার, আর কে যদি আমি মিটার নিয়ে নেই তাহলে 10⁻³ এর উপরে হোল স্কোয়ার, এই পুরোটার উপরে কিন্তু আমাদের হোল স্কোয়ার আছে, সেটাই হবে ডেল থিটার সমান। ক্যালকুলেশনটা একটু কেয়ারফুলি বুঝে শুনে করতে হবে কিন্তু। আচ্ছা ভাইয়া, কিন্তু এখানে একটা জিনিস মিস করে আসছিলাম, দেখো এম হচ্ছে ভি ইন্টু রো না ভাইয়া, তো এই যে এ ইন্টু এল, অর্থাৎ ভিটা বসাইছি, রো তো ছিল এই পক্ষে, রো তো ছিল এই পক্ষে, আমি ওই পক্ষে নিয়ে 1/রো করলাম, এই পক্ষে নিয়ে ধরো 1/রো করলাম, তাহলে এখানে নিচে কিন্তু একটা রো দ্বারা ভাগ হবে, অর্থাৎ আমি এখানে আবার লিখতে পারি এত ইন্টু 1/রো এর ভ্যালুটা দেখো কত ছিল 9000, এই এত কেজি পার মিটার কিউবে ছিল, সেটা বসাই দিলে ভ্যালু চলে আসতেছে ডেল থিটার 4.29 10⁻³ এত ডিগ্রি সেলসিয়াস বা এত কেলভিন, যেটাই বলো না কেন। এই হচ্ছে আমাদের সমাধান। এই ম্যাথে কিন্তু ক্যালকুলেশনটা খুবই ক্লামজি, ধরে ধরে বুঝে বুঝে করতে হবে, রাইট? তাহলে এই ছিল আমাদের বইয়ের 23-24 ভর্তি পরীক্ষার ফিজিক্স সেগমেন্টের সলভ। আশা করি তোমরা প্রত্যেকটা টাইপ ধরতে পারছো। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।